স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম মাধ্যমিক 2025-এর জন্য গণিত পার্ট সলভ করছি। এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 20 হয়ে গেছে, মডেল কোশ্চেন পেপার 21 এটা আমাদের, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 21। তো এর আগে 20টা মডেল কোশ্চেন পেপার আমরা সলভ করে নিয়েছি, ঠিক আছে, 20টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে। এটা আমাদের 21 নম্বর মডেল কোশ্চেন পেপার। এটা হলেই আমাদের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার যে মডেল কোশ্চেন পেপার সেটা সম্পূর্ণ কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখবে তোমাদের বইয়ে সালের প্রশ্ন দেওয়া আছে 2017 থেকে 2024 পর্যন্ত। 2024-এর সালের কোশ্চেন আমরা অলরেডি সলভ করে দিয়েছি, প্লে লিস্টে আছে দেখবে একটাই সালের কোশ্চেন। এবার 2017 থেকে 23 পর্যন্ত আমরা সলভ করে দেবো, ঠিক আছে। এর পরের ক্লাস থেকে মানে কালকের ক্লাস থেকে তোমরা সালের কোশ্চেন সলভ পাবে, 23 তারপর 22 পরপর এইভাবে করে দিয়ে আসবো। যে কোনো সালের কোশ্চেন বা এই যে মডেল কোশ্চেন পেপারে যা প্রবলেম হবে 1 নম্বর 2 নম্বরে তোমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, যে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে রাখা আছে, সেখান থেকে তোমার যে কোনো প্রবলেম হলে সলভ করতে পারবে। ক্লাস 9 to 12 বিভিন্ন চ্যাপ্টার করা আছে বেশিরভাগই, ঠিক আছে। তো শুরু করছি, দেখো আজকের ক্লাস মডেল কোশ্চেন পেপার নাম্বার 21, মডেল কোশ্চেন পেপার 21 পেজ নাম্বার 604, একের দাগের একের থেকে। একের দাগের একেরটা কি বলেছে? বলেছে কোনো মূলধনের 10 বছরের সরল সুদ স্ববৃদ্ধিমূলের 3/8 অংশ। 10 বছরের সরল সুদ স্ববৃদ্ধিমূলের মানে সুদ আসলের। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে সুদ আসলটা পি টাকা ধরে নাও। তাহলে সুদ আসলটা পি টাকা হলে সরল সুদটা হচ্ছে এই স্ববৃদ্ধিমূল, এটা স্ববৃদ্ধিমূল। তাহলে সুদ আসলটা এইটা হলে তাহলে সরল সুদটা হচ্ছে এর 3/8 অংশ। এটা হচ্ছে সুদ পেয়ে গেলাম 3/8 অংশ। তাহলে আসল কত হবে? আসল হয়ে যাচ্ছে পি মাইনাস 3p/8, এটা বিয়োগ করলে 8p মাইনাস 3p 5p। তাহলে এইটা হচ্ছে আসল, এইটা হচ্ছে সুদ, ঠিক আছে। তাহলে সুদের হার চেয়েছে, সুদের হার আমরা আর ধরছি। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে পি আর 10 বছরের t/100 ইজ ইকুয়াল টু 3p/8, ঠিক আছে। এই পি কেটে গেল, তাহলে এখানে আর এর মান এই শূন্য কেটে গেল। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 3/8 ইন্টু 10 ইন্টু এই 5/8টা এদিকে 8/5 হয়ে যাচ্ছে, 5/8টা 8/5 হয়ে যাচ্ছে। এই 8 কেটে গেল, 5 দুগুণে 10 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 6 চলে আসছে। সুদের হার 6%, 6%। দেখো কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর, অপশান এ 6% সঠিক উত্তর। 2-এরটা দেখো, 2-এরটা বলেছে px² + r সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে কোনটি সত্য হবে? সমীকরণটি আছে px² + r = 0। তার মানে আমরা কি লিখতে পারি? px² + 0 × x + r = 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান মানে নিরূপকের মান <0 অবশ্যই। বাস্তব এবং অসমান, নিরূপকের মান <0, বাস্তব এবং অসমান মানে, তাহলে b² - 4ac, b এর মান 0, 0² - 4 × p × r, এটা <0, ঠিক আছে। এখানে কি বলে দিয়েছে? এবার বলেছে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে কোনটি সত্য হবে? তাহলে এখানে মাইনাস 4pr <0, তাহলে 4pr <0, তাহলে pr <0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানের কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, এইটাই যে মাইনাস দিয়ে গুণ হলো, দেখো মাইনাস দিয়ে গুণ হলে সেটা যদি গ্রেটার হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করলে, এই দেখো মাইনাস দিয়ে গুণ করলে আমরা জানি 5 > 4। এবার যদি মাইনাস দিয়ে গুণ করি -5 - 4, এটা সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, -5 বেশি ছোট, মাইনাস দিয়ে গুণ হলে সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেটাই করা হচ্ছে, এই যে সাইনটা এই কারণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে pr <, চলে আসছে, ঠিক আছে, <0। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান ডিতে আছে, pr <0, pr <0। 3-এরটা দেখো, 3-এরটা আছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ PQR, দুটো ত্রিভুজ দেওয়া আছে, ABC PQR দুটো ত্রিভুজ। এটা মনে করো ABC, এটা PQR, ABC PQR দুটো ত্রিভুজ, AB/QR, তাহলে AB এর বিপরীত বাহু C কোণের সঙ্গে QR এর এই P কোণ সমান, C কোণের সঙ্গে P কোণ, ঠিক আছে। আচ্ছা, BC/PR, BC এর বিপরীত বাহু A কোণ, তাহলে এই A কোণের সঙ্গে BC/PR, PR এর এই কোণ, ঠিক আছে, A কোণের সঙ্গে Q কোণ সমান। আচ্ছা, আর দেওয়া আছে AC/PQ, AC এর বিপরীত বাহু B, তাহলে এই কোণের সঙ্গে
পি কিউ এর এই কোণ, এইগুলো সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে এখানে দেখো, তাহলে এ ইজ ইকাল টু কিউ, এ ইজ ইকাল টু কিউ না, এ ইজ ইকাল টু কিউ, ইয়েস এ ইজ ইকাল টু কিউ এটা হচ্ছে, এ ইজ ইকাল টু পি, এ ইজ ইকাল টু পি হবে না, আচ্ছা এ ইজ ইকাল টু আর, এ ইজ ইকাল টু আরও হবে না, এ ইজ ইকাল টু কিউ শুধুমাত্র, বি ইজ ইকাল টু কিউ, বি ইজ ইকাল টু আর হচ্ছে, তাহলে প্রথম অপশনটা সত্য, এ ইজ ইকাল টু কিউ, অপশান এ ইজ ইকাল টু কিউ। ঠিক আছে, তিনের দাগের একেরটা এ ইজ ইকাল টু কিউ, এ কোণ সমান কিউ কোণ। চারেরটা দেখো, চারেরটা হয়ে যাচ্ছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। তাহলে 75 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে, 180 মাইনাস 75 মানে 115 হচ্ছে, তাহলে 115 বৃত্তীয় মান কত, 115 ইন্টু পাই বাই 180, তাহলে পাই রেডিয়ান বাই 180 হয়ে যাচ্ছে বৃত্তীয় মানে প্রকাশ করতে হলে। এটা আমরা কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 7 35, 5 দিয়ে কাটলে 36, তাই তো, 5 3 15, 3 30, আর 5, আচ্ছা এইটা বড় হয়ে গেছে, 5 2 10, এইটা আসছে 5 2 10, 1 15, 5 3 15, 23 পাই রেডিয়ান বাই 36, এইটা আসছে 23 পাই রেডিয়ান বাই 36। এখানে অপশানে আছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান, 75 ডিগ্রি মানে 105 হবে, তো এটা 105 হবে, 105 মানে 15 দিয়ে কাটছে, 105 মানে তাহলে 15 দিয়ে কেটে যাবে, 105 হলে 7 15 105 আর 15 12, তাহলে 7 পাই রেডিয়ান বাই 12 হয়ে যাচ্ছে, 7 পাই রেডিয়ান বাই 12, এই অপশানটা হবে। কোন অপশানে আছে দেখি, 7 পাই রেডিয়ান বাই 12, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে, অপশান ডি 7 পাই রেডিয়ান বাই 12, 5 6। 5-এর কি বলেছে, 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের প্রয়োজন হবে। আচ্ছা 1 মিটার বাহু বিশিষ্ট, তাহলে একই এককে নিয়ে যেতে হবে, 1 মিটার সমান কত, 1 মিটার সমান হয়ে যাচ্ছে 100 সেমি, 100 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত, 100 ইন্টু 100 ইন্টু 100, ঠিক আছে, 1 মিটার বাহু এত, এর আয়তনকে এবার 10 সেমি বাহু বিশিষ্ট ঘনক, 10 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, 0 0 0, 3টে 0, এখানে 2টো 0, এইটা তার মানে 1000 হয়ে যাচ্ছে, 1000। তাহলে কি বলছে, কতগুলি ঘনকের প্রয়োজন হবে, 1000টি ঘনকের প্রয়োজন হবে, 1000। কোন অপশানে আছে, আছে অপশান সিতে 1000। ঠিক আছে, আমরা এই যে 1 মিটার মানে 100 সেমি ঘনকের আয়তন বের করলাম আর 10 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বের করলাম, দুটো ঘনকের যেটা থেকে প্রথম থেকে তৈরি করা হবে সেটার আয়তনকে যেটা তৈরি করা হচ্ছে কতগুলো তৈরি করা হবে সেটা দিয়ে ভাগ করে দিলাম, যে সংখ্যাটা আসবে সেটা অতগুলো তৈরি করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে, আচ্ছা এখানে যেটা আছে 6-এরটা, পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলো ওজাইভ। অবশ্যই কোন অপশানে আছে, অপশান ডি ওজাইভ, ওজাইভ। ঠিক আছে, আচ্ছা এইটা এলো, দেখো 1-এর দাগের কমপ্লিট হলো, নেক্সট আমরা 2-এর দাগে শুরু করবো। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ, 2-এর দাগের 1-এরটা, একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা, প্রতি বছর মেশিনের মূল্য 2% হারে হ্রাস পায়। একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা, প্রতি বছর 2% হারে হ্রাস পায়, তাহলে কি হবে, P ইন্টু 1 মাইনাস 2R/100, এইটা কত বছর পর চেয়েছে, যে বলেছে n বছর পর, তাহলে এইটা বাই n হয়ে যাবে, পাওয়ার n, এত টাকা হয়ে যাবে n বছর পর মূল্য, তাহলে P ইন্টু 1 মাইনাস R/50 তারপর n, এত টাকা হয়ে যাবে, P ইন্টু 1 মাইনাস R/50 তারপর n, এত টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে P ইন্টু 1 মাইনাস R/50 তারপর n টাকা, P ইন্টু 1 মাইনাস R/50 তারপরে n। এখানে টাকাটা আছে শূন্যস্থানের পরে, তাই আমাদের লিখতে হচ্ছে না। এবার দেওয়া আছে দেখো A:2, B:5, C:8, সেটাকে আমরা লিখতে পারি A:2 মানে A/2, B:5 মানে B/5, C:8 মানে C/8, এইটা আমরা
লিখতে পারি। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে এ এর 50%, এ এর 50% মানে a/2, তার মানে হচ্ছে a ইন্টু 50/100। ঠিক আছে, তাহলে শুধুমাত্র 100 দিয়ে গুণ করলে এর 50% হয়ে যাচ্ছে। এটাকে 100 দিয়ে গুণ করলে a/2কে ইন্টু 100 দিয়ে গুণ করলে কেটে দিয়ে 100 মানে পার্সেন্ট, তাহলে a এর 50% হয়ে যাচ্ছে। তাহলে b এর 20%, হ্যাঁ, বিকে 100 দিয়ে গুণ করলে b এর 20% হবে, সেটাই আছে। তাহলে সিকে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, সি ইন্টু 100%, এটা হয়ে যাচ্ছে 8 দিয়ে কাটলে 12.5, 12 × 1 2 বা 12.5%। তাহলে সি এর 12.5% হবে। শূন্যস্থানে হয়ে যাবে 12.5, 12.5 বা 12 × 1 2। তাহলে শূন্যস্থানে আমরা বসাচ্ছি সি এর হয়ে যাবে, বুঝতে পারলে নিশ্চয়ই কীভাবে হলো, 100 দিয়ে গুণ করা হচ্ছে, পার্সেন্ট 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট আসে, সেই জন্য পার্সেন্টও দিতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগে। 3 দাগের কি বলেছে, বলেছে 3 দাগে বলে দেওয়া আছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের, মানে বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র, কর্ণ বৃত্তের ড্যাশ হবে, বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা, এটা একটা বৃত্ত, তার মধ্যে একটা বর্গক্ষেত্র, এটা তার মধ্যে তার কর্ণ, তার কর্ণ কি হবে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ। এই বৃত্তের ব্যাস দেখেই বোঝা যাচ্ছে, চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ব্যাস হবে। ঠিক আছে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে, বৃত্তের 3 দাগে একটা ব্যাস হবে, ব্যাস হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর বলে দিয়েছে কি বলা আছে, বলা আছে সাইন থিটা, সাইন 3 থিটার সর্বোচ্চ মান কত। আচ্ছা, আমরা জানি কি -1 ≤ সাইন থিটা ≤ 1। তাহলে সাইন থিটার মিনিমাম ভ্যালু -1, এটা তোমাদের যদিও নেই, তোমাদের যতটা আছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তোমাদের এ অনুযায়ী মাধ্যমিকে যতটা সিলেবাস আছে 0 ডিগ্রি, মানে 0, মিনিমাম মান 0। হ্যাঁ, এরপর তোমরা যখন ক্লাস 11-12 করবে, তবে তখন এরপরেও মান আসবে 180, 270 মান কত। হ্যাঁ, তখন দেখবে সাইন 90-র মান 1 চলে আসছে, সাইন 90-র মান 1 চলে এলে সাইন 270-এর মান -1 হয়ে যাবে। কিন্তু তোমাদের 270 পর্যন্ত নেই, 90 পর্যন্ত আছে, সাইন 0 0 মিনিমাম ভ্যালু ওখানে। কিন্তু বৃহত্তম মান যদি বলে, বৃহত্তম মান সাইন 91, তাহলে 1ই তোমার বৃহত্তম মান। তোমরা যে শখটা করেছো যে 0, ½ √3/2 এগুলো বসিয়ে দেখবে, ক্যালকুলেটারে যদি বসাও দেখবে 1টাই বৃহত্তম মান হয়ে আসছে সবচেয়ে। ঠিক আছে, তাহলে বৃহত্তম মান হয়ে যাবে শূন্যস্থানে 1। এবার সাইন থিটার যদি বৃহত্তম মান 1 হয়, সাইন 3 থিটারও 1ই হবে, সাইন 4 থিটা 5 থিটা যাই হোক বা 2 থিটা, সেটা 1ই হবে। যে সাইন থিটার বৃহত্তম মান বলে 1, সাইন 3 থিটার মান 3 হয়ে যাবে তা নয়, 3 দিয়ে গুণ, সাইন 3 থিটার বৃহত্তম মানও 1ই হবে। 5, 6। আচ্ছা, 5এরটা কি বলা আছে, 5এরটা বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধ আমরা r1 r2 ধরে নিচ্ছি, ব্যাসার্ধ r1 r2 যদি ধরে নিই, তাহলে লম্ববৃত্তাকার চোঙ এটা এর আয়তনের অনুপাত πr1² πr1² কি বলেছে, এখানে বলেছে লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান তাহলে আয়তন সমান বলেছে, চোঙের উচ্চতা এবং আয়তন সমান ব্যাসার্ধের অনুপাত। তাহলে উচ্চতা আয়তন সমান আর লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু, তাহলে এইটা হয়ে যাচ্ছে 1/3 পাই, এর ব্যাসার্ধ r2 ধরে নিলে 1/3 পাই r²h, 1/3 পাই r²h। তাহলে উচ্চতা আর আয়তন সমান হলো, আমরা যদি পাই h কেটে দিই কি হচ্ছে, r1² = 1/3 r2²। তাহলে r1² বাই r2² = 1/3, তাহলে r1/r2 1√3, r1 = r2 = 1:√3। ঠিক আছে, 1:√3 আসছে, 1:√3 শূন্যস্থানে, এটা 1:√3। ঠিক আছে, নেক্সট দেখো 6এরটা কি বলেছে, 6টা বলেছে একটা 6, 7, x, 8, y, 4 সংখ্যাগুলির 9 হলে x + y এর মান কত। তাহলে 6 + 7 + x প্লাস তারপরে কত আছে 6, 7, x, 8, y, 4, 8 + y + 4 বাই 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে ভাগ, এদের গড় 9। অতএব তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো, এটা x + y + 7 আর 6 13, 13 আর 4 17, 17 আর 8 25 = 6, 9, 54,
বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 25 বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 25 কত হবে 29 আসছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 29 29, ঠিক আছে 29 আসছে দেখো, তাহলে এখানে হয়ে যাবে শূন্যস্থানে মান যেটা আসবে এখানে 29 হয়ে যাচ্ছে। হলো, নেক্সট দেখো 2 এর দাগের হলো 3 এর দাগের, এবার 3 এর দাগের আমাদের মডেল কোশ্চেন পেপার 21টা আছে, প্রায় মার্টিন প্রশ্নের ভিতরে 21টা মডেল কোশ্চেন পেপারে সলভ করে দিলাম। এবার দেখবে সালের কোশ্চেন আছে, সালের কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। সালের কোশ্চেনের যেগুলো 1 নম্বর এবং মডেল কোশ্চেন পেপারে আমরা যেমন সলভ করেছি 1 নম্বর 2 নম্বর মিলে 36 নম্বর 90 এর মধ্যে যে 36 নম্বর সলভ করে দিচ্ছি, সালের কোশ্চেন আমরা 36 নম্বর ওই 36 নম্বর সলভ করে দেবো, ঠিক আছে। তিনের দাগের একটা কি বলেছে, সত্য মিথ্যা লেখো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। ইয়েস, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা ঠিকই বলেছে। সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সেই কারণে যেটা আসল হয় সেই কারণে সেটা পরিমাণ বাড়ে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই হয় যে সুদটা আসলের সঙ্গে যোগ হতে থাকে, তাহলে যেটা বলে দেওয়া আছে সেই কারণে আসল বাড়তে থাকে, ঠিকই বলা আছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো বলেছে 3 মাইনাস রুট 11 করণীযুক্ত সংখ্যাটির -3 মাইনাস রুট 11 হলো একটি করনির্ণাসক উৎপাদক, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে। তাহলে এই যে তথ্য দেওয়া আছে -3 মাইনাস রুট 11 একটি করনির্ণাসক উৎপাদক, এটা যদি আমরা গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে, গুণ করে দিলে 3 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস রুট 11 স্কোয়ার 11 হয়ে যাচ্ছে, 9 মাইনাস 11 হয়ে যাচ্ছে, এখান থেকে মান নির্ণয় হয়ে যাচ্ছে, ঠিক আছে। 9 প্লাস 3 স্কোয়ার, তাহলে 3 এর আগে সাইন চেঞ্জ হচ্ছে, -11 স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা করনির্ণাসক উৎপাদক হবে, এটা সত্য, ঠিক আছে, সত্য হলো। 1 এর 2 এর দেখলে, হ্যাঁ, এবার দেখো 1 2 হলো, 3 এর দাগের কি আছে দেখি, 3 এর দাগের দেখি ব্যাপার, 1 2 দুটোই সত্য হয়েছে। 3 এর দাগের বলেছে, আচ্ছা 3 এর দাগের বলা আছে অর্ধবৃত্তের স্থের একটি মাত্র ব্যাস আছে। অর্ধবৃত্তের চিত্র কীরকম, এইরকম অর্ধবৃত্তের চিত্র, তো এটা ব্যাস হলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এরকম আমরা জানি, তাহলে এটা ব্যাসই হয়, একটি মাত্রই ব্যাস থাকে অর্ধবৃত্তের, তার বেশি ব্যাস থাকতে পারে না। বৃত্তের যেমন অনেক ব্যাস থাকতে পারে, অর্ধবৃত্তের একটি মাত্রই ব্যাস থাকতে পারে, তাহলে এটা 3 এরটাও সত্য। 4 এর দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা হাফ হলে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা হাফ হবে। দেখো sec স্কোয়ার থিটা দেওয়া আছে, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান হাফ। আমরা কি জানি sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান হাফ ইন্টু এইটার মান sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সূত্র, তার মান 1, তাহলে 1 ইন্টু হাফ কত আসছে, হাফই হয়ে যাচ্ছে, হাফ উত্তর, ঠিক আছে। তাহলে এটা হাফ দেওয়া আছে, সত্যই হবে। 5 এর দেখো সত্যই হবে। আচ্ছা, কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন 50% হ্রাস পায়। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h হলে তার আয়তন হচ্ছে πr²h, এত ঘন একক হয়ে যাচ্ছে। এবার ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয় সেটা r/2 হয়ে গেল, আর উচ্চতা দ্বিগুণ করে দিলে সেটা r/2 হয়ে গেল, উচ্চতা দ্বিগুণ করে দিলে 2h হয়ে গেল, তখন হয়ে যাচ্ছে πr/2 তার স্কোয়ার ইন্টু 2h, এত ঘন একক, তাহলে πr²/4 ইন্টু 2h, এটা কেটে গেল 2 হয়ে গেল, এটা πr²h/2, এইটা যা আছে তার অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে 50% হয়ে যাচ্ছে। 50% কতটা হ্রাস পাচ্ছে, এইটা মাইনাস এইটা, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে বিয়োগফলটা πr²h/2ই হবে, ঠিক আছে। তাহলে এবার বিষয়টা কি আসছে, πr²h এ হ্রাস পায় এতটা, একে কত, এইটা বাই πr²h, আর 100 কত ইন্টু 100, এইটা কেটে যাবে, ঠিক আছে। এই 2টা নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট, 100%/2 ইজ ইকুয়াল টু 50%, 50% আসছে, ঠিক আছে। তাহলে যে তথ্য দেওয়া আছে এখানে যে আয়তন 50% হ্রাস পায়, এটা সত্য। 6 এর কি বলেছে, মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর
শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। হ্যাঁ, সকল শ্রেণী মধ্যমা নির্ণয়ের সময় মধ্যমা যখন নির্ণয় করি সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে, মধ্যমা নির্ণয় শ্রেণী নাও হতে পারে। সাধারণত আমরা শ্রেণী দৈর্ঘ্য সমান নির্ণয় করে থাকি। ঠিক আছে, যে শ্রেণী দৈর্ঘ্যগুলো হয়, যে বিভিন্ন শ্রেণী দৈর্ঘ্য হয়ে থাকে মধ্যমা নির্ণয়ের সময়। দেখো বলছে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। সাধারণত আমরা সমান করে থাকি, যে সকল শ্রেণী দৈর্ঘ্য সমান না হলেও আমরা শ্রেণী যে সীমানা থাকে, যে শ্রেণী সীমা যেটা থাকে, এবার সেখান থেকে শ্রেণী সীমানা আমরা নির্ণয় করে নিই, শ্রেণীর সীমানা নির্ণয় করে সমান করি। এখানে যেটা বলেছে যে সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। ঠিক আছে, সমান নাও হতে পারে, সত্য এটা। ঠিক আছে, নেক্সট দেখো, আমি 4 দাগের থেকে শুরু করছি। এবার 4 দাগের 1 কি বলেছে? আচ্ছা, 4 দাগে দেখো, এখানে বলা আছে কোনো একই হারে, এখানে যে মান বলা আছে, যে একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওই মূলধনের 1/100 অংশ। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে, বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে বলছে একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর, 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, মূলধন ধরি, মূলধন সমান P টাকা, ধরি মূলধন ইজ ইকুয়াল টু P টাকা। ঠিক আছে, সুদের হার ইজ ইকুয়াল টু R%, সময় কত? 2 বছর। ঠিক আছে, সময় 2 বছর। তাহলে P টাকার 1/100 অংশ সমান P টাকার 1/100 অংশ ইজ ইকুয়াল টু P ইন্টু 1/100, এত টাকা, ইজ ইকুয়াল টু P/100 টাকা। ঠিক আছে, P/100 টাকা। এবার বলছে এখানে কি কন্ডিশন দেওয়া আছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, এইটা বার্ষিক সুদের হার নির্ণয় করতে দিয়েছে। তাহলে সরল সুদ কত? সরল সুদ হয়ে যাচ্ছে PR ইন্টু 2/100, এত টাকা, ইজ ইকুয়াল টু PR/50 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? P ইন্টু 1 প্লাস R/100, তারপরে 2 মাইনাস P, এত টাকা। এইটা আসছে দেখো। তাহলে এটা সিম্পলিফাই করলে এটা 1 প্লাস 2R/100 প্লাস R²/10000 মাইনাস P, এত টাকা, ইজ ইকুয়াল টু P প্লাস, এইটা 2টা আমরা কেটে দিই, 2টা কেটে দিলে 50 হয়ে যাচ্ছে, এটা 2 এর সঙ্গে কেটে দিয়ে 50 হয়ে যাচ্ছে, প্লাস PR/50 প্লাস PR²/10000 মাইনাস P, এত টাকা। P কেটে গেল। ঠিক আছে, P কেটে গেল। এবার যে কন্ডিশন, এটা কি আসছে? এটা আসছে PR/50 প্লাস PR²/10000, এত টাকা। অতএব তারপরে করবে যেটা, তার নিচে ক্যালকুলেশন করবে শর্তানুসারে চক্রবৃদ্ধি সূত্রটা অবশ্যই বেশি হবে, PR/100 প্লাস PR²/10000 মাইনাস PR/100 নয়, PR/50, ইজ ইকুয়াল টু P/100। PR/50 প্লাসে মাইনাসে কেটে গেল, অতএব P/R²/10000 ইজ ইকুয়াল টু P/100। এটা 2 শূন্য কেটে দিই, P কেটে দিই, তাহলে R² ইজ ইকুয়াল টু 100 হয়ে যাচ্ছে, R ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব R ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে R ইজ ইকুয়াল টু 10 আসছে। তাহলে এখানে কি চেয়েছে? R ইজ ইকুয়াল টু 10 এলো। এখানে বলেছে বার্ষিক সুদের হার নির্ণয় করি, অতএব বার্ষিক সুদের
সুদের হার ইজ ইকুয়াল টু 10% আসছে। দেখো বার্ষিক সুদের হার 10%। দেখানোর প্রসেসটা নেক্সট দেখো দুইয়েরটা, এক একটা হয়ে গেল দুইয়ের। দুইয়ের বলেছে যে কি বলা আছে দুইয়ের, এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর বির লাভ্যাংশ 3,030 টাকা পেলো। তাহলে এর লাভ্যাংশ কত? তাহলে 6 মাসের ক্ষেত্রেই হচ্ছে। তাহলে আমরা এ ও বি এর মূলধন অনুপাত বের করে নিই। এ ও বি এর মূলধন অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 15,000 ইস্টু 45,000 ইজ ইকুয়াল টু 15,000 দিয়ে ভাগ করলে 1:3 হয়ে যাচ্ছে। মূলধন অনুপাত 1:3, এ ও বি এর মূলধন অনুপাত 1:3। আচ্ছা, 6 মাস পর বি এর লাভ্যাংশ 3,030 টাকা। 6 মাস পর বির লভ্যাংশ 3,030 টাকা। ঠিক আছে, 6 মাস পর বিল লাভ্যাংশ 3,030 টাকা। আমরা ধরছি এর লাভ্যাংশ ধরি এ এর লভ্যাংশ x টাকা। অতএব 1:3 ইজ ইকুয়াল টু 3,030 ইস্টু x। অতএব 1/3 ইজ ইকুয়াল টু 3,030 বাই x, বা x ইজ ইকুয়াল টু 3,030 ইন্টু 3, বা x ইজ ইকুয়াল টু 9090। ঠিক আছে, অতএব তাহলে হয়ে যাচ্ছে এর লভ্যাংশ কত হয়ে যাচ্ছে, এখানে বলেছে 6 মাস পর বি লভ্যাংশ হিসেবে পেল, তাহলে 3,030। আচ্ছা, বি আগে, তো ওইটা আগে পরে হয়ে গেছে, এটা এ এটা বি, এইখানটা আগে পরে হয়ে গেছে। তাহলে এখানটা এ এর মানটা আগে হবে, হ্যাঁ এখানটা এ এর মানটা আগে হবে। এর হচ্ছে এক্স ইস্টু 3,030, এইরকম হবে এক্স বাই 3,030। ঠিক আছে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 3,030, তাহলে x ইজ ইকুয়াল টু 3,030 বাই 3, বা x ইজ ইকুয়াল টু 1,010। অতএব এ এর লভ্যাংশ 1,010 টাকা। ঠিক আছে, এর লভ্যাংশ 1,010 টাকা। নেক্সট দেখো, এটা হয়ে গেল 3-এর দাগেরটা। 3-এর দাগের শুরু করব। যে কোনো অঙ্ক প্রবলেম থাকলে সেগুলো অবশ্যই জানাবে কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আচ্ছা, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। ঠিক আছে, আচ্ছা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখান থেকে দেখাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, আমরা যোগভাগ প্রক্রিয়া করে পাচ্ছি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এইটা কাটলো, এইটা কাটলো। অতএব 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এইটা কেটে গেল। অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1।
উভয় দিকে যদি আমরা রুট করে দিই, a বাই বি সমান প্লাস মাইনাস রুট ওভার অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা ধরি কে ওয়ান ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা যদি ধরে নিই, অতএব এ বাই বি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কে ওয়ান। তাহলে কে অশূন্য ধ্রুবক হলে এটাও অশূন্য ধ্রুবক হবে, তখন কে ওয়ান অশূন্য ধ্রুবক হচ্ছে। অতএব এ ইজ ইকাল টু ধ্রুবক পদ ইন্টু বি, অতএব এ প্রপোর্শনাল বি। দেখো প্রমাণ হয়ে গেল, এ প্রপোর্শনাল বি। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 3-এর দাগের হলো, এটা 3-এর দাগের হলো, এটা 2-এর দাগের নয়, এটা 3-এর দাগের হলো, এটা 3-এর দাগের হলো। ঠিক আছে, এটা 3-এর দাগের হলো। দেখো এবার আমরা 4-এর দাগের অঙ্ক করবো। চারেরটা দেখো, চারেরটা কি বলেছে? চারের বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু 2x মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু 2x মাইনাস ওয়ান, এইটা বলা আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু কে ইন্টু 2x মাইনাস ওয়ান সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান। বা আমরা এটা কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু 2kx মাইনাস কে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে তার সঙ্গে ধ্রুবক হিসাবে 1 প্লাস 2k সহগ থাকছে। ঠিক আছে, প্লাস কে ইজ ইকাল টু 0। অতএব সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিগত মাইনাস বি বাই এ হয়। তাহলে এখানে মাইনাস 1 প্লাস 2k বাই 1 ইজ ইকাল টু 1 প্লাস 2k হচ্ছে। অতএব সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে, সি বাই এ, তার মানে কে বাই 1 ইজ ইকাল টু কে। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 1 প্লাস 2k ইজ ইকাল টু কে হয়ে যাচ্ছে, বা 2k মাইনাস কে ইজ ইকাল টু মাইনাস 1, বা কে ইজ ইকাল টু মাইনাস 1 হয়ে যাচ্ছে, কে ইজ ইকাল টু মাইনাস 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে চারেরটা আমাদের আসছে, বলছে কে এর মান কত, অতএব কে এর মান -1, কে এর মান -1। ঠিক আছে, আচ্ছা, চারের হলো 5-এর। পাঁচের কি বলেছে? 5-এর একটা চিত্র আছে, চিত্রটা দেখো। এই চিত্র আছে, এইটা শীর্ষবিন্দু, এই কেন্দ্রবিন্দু এরকম আছে, যোগ করা আছে, যোগ করা আছে, এটা যোগ আছে, যোগ আছে। ঠিক আছে, এইভাবে যোগ আছে, না এটা যোগটা করা নেই, এটা শুধুমাত্র চতুর্ভুজটা আছে, এটা যোগটা করা নেই। আচ্ছা, এবার কি বলা আছে? বলা আছে এ ও এ বি সি ও, এ বি সি ও এটা দেয়া আছে। ঠিক আছে, আর দেয়া আছে 130 120 ওয়াই এক্স, এইটা এক্স, এইটা ওয়াই, এক্স ওয়াই 130 120, না শুধু 30 আছে, 120 আছে। এইটা বলেছে 30 ডিগ্রি, আর এইটা 120 ডিগ্রি। ঠিক আছে, এইটা দেওয়া আছে। আচ্ছা,
বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে, সহজেই মান নির্ণয় হয়ে যাবে। দেখো এই যে এসি এই বৃত্তচাপ, আচ্ছা দেখো ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এ ও সি বি চতুর্ভুজ, এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই চতুর্ভুজের পরিধিকে টাচ করে থাকে। এখানে এই শীর্ষবিন্দুটা পরিধিকে টাচ করেনি, কেন্দ্রকে টাচ করে আছে, সেই কারণে এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়। ও কেন্দ্রবৃত্তে এ ও সি বি চতুর্ভুজ, যার কোণ বি এ ও ইজ ইকাল টু 30, কোণ এ বি সি ইজ ইকাল টু 120, কোণ এ ও সি ইজ ইকাল টু এক্স, কোণ বি সি ও ইজ ইকাল টু ওয়াই। ঠিক আছে, এবার এক্স আর ওয়াই নির্ণয় করতে হবে। এটা শুধু এ ও সি বললে এক্স হবে, যদি প্রবৃদ্ধ এ ও সি বলে তখন এই কোণটা আমরা বুঝবো, কারণ 180 চেয়ে বড় এই কোণটা, তাহলে এই কোণটা উল্লেখ করতে হলে প্রবৃদ্ধ এ ও সি বলতে হবে, 180 চেয়ে বড়। এবার আমরা এই এসি বৃত্তচাপের ওপর নেব, এসি বৃত্তচাপ, অতএব এসি বৃত্তচাপের ওপর, এসি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ওটা কাজে লাগাবো। অতএব প্রবৃদ্ধ এ ও সি ইজ ইকাল টু 2 এ বি সি ইজ ইকাল টু 2 ইন্টু এ বি সির মান 120 ডিগ্রি ইজ ইকাল টু 240 ডিগ্রি। বৃত্তের সম্পূর্ণ কোণটা হয়ে যায় 360 ডিগ্রি, অতএব এক্স প্লাস 240 ডিগ্রি ইজ ইকাল টু 360 ডিগ্রি, বা এক্স ইজ ইকাল টু 360 মাইনাস 240 ডিগ্রি, বা এক্স ইজ ইকাল টু 120 ডিগ্রি। তাহলে এক্সের মান আসছে 120 ডিগ্রি চলে এলো। এবার চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তাহলে ওয়াই এর মান কত? অতএব এই যে 30 মানে এই কোণটা প্লাস 120, ঠিক আছে, এই কোণটা বেরিয়েছিল 240, সেটা 360 থেকে বিয়োগ করলাম, আবার এক্সের মানও বেরিয়েছে 120, প্লাস ওয়াই ইজ ইকাল টু 360, বা ওয়াই ইজ ইকাল টু কত? 360 মাইনাস 120 240 প্লাস 30 270, বা ওয়াই ইজ ইকাল টু এটা 60 আর 30 90 ডিগ্রি হয়ে যাচ্ছে ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান চলে আসছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো দুটো উত্তর, এক্সের মান চলে আসছে এখানে 120 আর ওয়াইয়ের মান 90। অতএব এক্সের মান 120 ডিগ্রি, ওয়াইয়ের মান 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো আসছে দেখো। নেক্সট 6-এর, 5-এর হয়ে গেল, 6-এর। ছয়ের কি বলেছে? ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, এটা এবিসি ত্রিভুজ এ বি সি, এটা ডি আর বিসি সমান্তরাল, ডি সমান্তরাল বিসি। ঠিক আছে, আর কি বলা আছে? এডি এক্স বিডি এক্স প্লাস 3, এডি এক্স বিডি এক্স প্লাস 3। ঠিক আছে, আর বলা আছে এই এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2 ইসি এক্স মাইনাস 4, এটা এক্স মাইনাস 2 আর এটা এক্স মাইনাস 4, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে এক্স এর মান, আচ্ছা ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, এবং যেগুলো দেয়া আছে এডি সমান এক্স, ডিবি সমান এক্স প্লাস 3, আর দেয়া আছে এই সমান এক্স মাইনাস 2, ইসি সমান এক্স মাইনাস 4, এটা দেওয়া আছে। তাহলে এই যে যেহেতু সমান্তরাল, তার কন্ডিশন অনুযায়ী কী হবে? অতএব এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে এডির মান কত? এক্স, ডিবির মান এক্স প্লাস 3, এইর মান কত? এক্স মাইনাস 2, আর এটা হচ্ছে এক্স মাইনাস 4। তাহলে এটা যদি আমরা গুণ করি, এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। অতএব গুণ করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এক্স স্কোয়ার যদি কেটে দিই, এদিকে চলে আসছে মাইনাস 4x ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 6, বা মাইনাস 4x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6, বা মাইনাস
5x ইকুয়াল টু -6, মাইনাস মাইনাস কেটে দিলে x ইকুয়াল টু 6/5 চলে আসছে। x এর মান আসছে 6/5, ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে x এর মান কত, অতএব x এর মান 6/5, কোনো একক এখানে দেওয়া নেই, অতএব x এর মান 6/5, ঠিক আছে। নেক্সট দেখো 6টা হয়ে গেল, 7-এর। আচ্ছা এটা কতটা হলো, এটা 6-এর হলো, হ্যাঁ দাগ নম্বরটা এটা 6 হবে, ঠিক আছে, এটা 6-এর হলো। আমরা সমস্ত শর্ট কোশ্চেনগুলো 90 নম্বরের মধ্যে 36 নম্বর শর্ট কোশ্চেন করে দিচ্ছি। যে কোনো বড় কোশ্চেন যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তখন বড় কোশ্চেনও সলভ করে দেবো, ঠিক আছে। সাতেরটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্ত, আমরা একটা বৃত্তের চিত্র অঙ্কন করি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি 110, এডিসি এই কোণটা 110, ঠিক আছে। আচ্ছা আর বলে দিয়েছে এডিসি, তাহলে বিওসি এর মান চেয়েছে, এটাও বিওসি এই কোণটার মান চেয়েছে, ঠিক আছে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা কোণ এডিসি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। এবার আমাদের যেটা আসছে যে তাহলে আমরা এই কোণটা তো সহজেই নির্ণয় করতে পারবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। অতএব কোণ এবিসি কত, 180 মাইনাস 110 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে। এইটা 70 ডিগ্রি হলে এখানে ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওবি সমান ওসি হচ্ছে। তাহলে যেহেতু এই ওবি আর ওসি সমান, তাহলে ওসির বিপরীত কোণ হচ্ছে, ওসির বিপরীত কোণ বিটি আর ও বির বিপরীত কোণ সি। তাহলে অতএব ওবির বিপরীত কোণ হচ্ছে, ওবি বাহুর বিপরীত কোণ ও সি বি সমান ওসির বিপরীত কোণ হচ্ছে ও বিসি, ওবিসি যেটা সেটাই এবিসি বি কোণ সমান, এটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটাও 70 হয়ে গেল, ঠিক আছে, এটা 70, এটাও 70। অতএব কোণ বিওসি কত, ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি এর মান 180 থেকে যে দুটো কোণ আমরা জেনে গেছি তাদের সমষ্টিটা বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 140, 40 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে বিওসি কোণের মান 40 ডিগ্রি। কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে কোণ বিওসি এর মান নির্ণয় করো। অতএব কোণ বিওসি এর মান 40 ডিগ্রি, ঠিক আছে হলো। নেক্সট দেখো 7-এর 8-এর এবার আটের বলেছে 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি, তাহলে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 3 9 সাইন স্কোয়ার আলফা সর্বনিম্ন মান। 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 4 কোসেক স্কোয়ার আলফা 9 সাইন স্কোয়ার আলফা, এই যে স্কোয়ার আছে এখান থেকে তোমরা দেখে কি বুঝতে পারছো যে 4 কোসেক স্কোয়ার আলফা, এটা 4 কোসেক স্কোয়ার, এই যে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, যে কোনো কিছুর বর্গ পজিটিভ হয় তাহলে দেখেই বোঝা যাচ্ছে এর মানটা, এটাও পজিটিভ এটা পজিটিভ এগুলো স্কোয়ার, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু স্কোয়ার যে কোনো কিছুর নেগেটিভের স্কোয়ার করলে পজিটিভ হয়, তাই এর মানটা যত নিম্নতমই হোক
নিম্নতম যতই হোক সেটা পজিটিভ মান হবে, তার মানে 0 হচ্ছে বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এইভাবে করব, যেটা অতএব আমরা জানি যে কোনো কিছুর বর্গ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এই মানটা কীভাবে পাবো সেই অনুযায়ী আমাদের ভাবনা চিন্তা করে নিতে হবে। ঠিক আছে, 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা এই স্কোয়ারের মানটা গ্রেটার, এটা শুধু যে কোনো স্কোয়ার প্লাসই হোক মাইনাসই হোক, মাইনাসের স্কোয়ারও প্লাস হয়ে যায়, 0 বা তার চেয়ে বড় হবে, সর্বনিম্ন হলে 0 হবে, এটা যদি 0 হয়, আর নাহলে তার চেয়ে বড় হবে, যেহেতু মাইনাস হলেও প্লাস হয়ে যায়। অতএব তাহলে সূত্র ফেলি, 2 কোসেক আলফা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা প্লাস 3 সাইন আলফা তার স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। অতএব হয়ে যাচ্ছে 4 কোসেক স্কোয়ার আলফা মাইনাস 2 2 4 3 4 12 কোসেক মানে 1 সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা গ্রেটার ইকুয়াল টু 0। সাইন আলফা কেটে গেল। অতএব এখানে হয়ে যাচ্ছে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা মাইনাস 12 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা গ্রেটার ইকুয়াল টু 12। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে যেহেতু গ্রেটার ইকুয়াল টু 12 আছে, যে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, আমরা এটা থেকে কী বুঝবো, যে এর মান হয় 12 বা তার চেয়ে বেশি, মানে এর মানটা হয় 12 বা তার চেয়ে বেশি। তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 12। তাহলে কী চেয়েছে এখানে সর্বনিম্ন মানই চেয়েছে। অতএব 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 12। ঠিক আছে, নেক্সট দেখো। এবার বলেছে 9টা, কী চেয়েছে? সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার করি ডট 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 সাইন স্কোয়ার 80 মান কত দিয়েছে, যেটা সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 80 এর মান চেয়েছে। তাহলে এটা কী হবে? এর মানটা হয়ে যাবে, আমরা যদি সবগুলো লিখি, সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার 20, এরপরের মানটা হচ্ছে সাইন স্কোয়ার 30, তারপরে মান সাইন স্কোয়ার 40, তারপরে মান সাইন স্কোয়ার 50, তারপরে মান সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 80, সবকটা মান আমরা লিখলাম। তারপরে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার 20 সাইন স্কোয়ার 30 সাইন স্কোয়ার 40, 50টাকে আমরা লিখছি সাইন স্কোয়ার 90 মাইনাস 40, 90 মাইনাস 40 50 হয়। 60টাকে লিখছি আমরা সাইন স্কোয়ার 90 মাইনাস 30, 70টাকে লিখছি আমরা সাইন স্কোয়ার 90 মাইনাস 20, আচ্ছা, আর 80টাকে লিখছি আমরা সাইন স্কোয়ার 90 মাইনাস 10। ঠিক আছে, এবার দেখো এইটা আসছে সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার 20 সাইন স্কোয়ার 30 সাইন স্কোয়ার 40। ঠিক আছে, প্লাস এইটা হয়ে যাচ্ছে সাইন 90 মাইনাস এটা কস থিটা হয়ে যায়, তাহলে কস স্কোয়ার 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা দেখো সাইন 90 মাইনাস কস হয়ে যাবে কস স্কোয়ার 30, এইটা কস স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 10। ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমরা যদি এবার এইটা লিখি এইভাবে, সাইন স্কোয়ার 10 প্লাস কস স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40। এইটার মান 1 1 1 1। ঠিক আছে, 4টে 4 আসছে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1
এটা 1, সাইন স্কোয়ার 10 প্লাস কস স্কোয়ার 10 1, সাইন স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 20 1, সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30 1, একইভাবে ওটা 1, তাহলে অ্যান্সার আসছে 4। ঠিক আছে, 4 উত্তর আসছে। দেখো তাহলে 9টা কি বলেছে যে এর মান কত, অতএব সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার 20 প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 80, ঠিক আছে, এর মান 4 হলো। ভালো অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো 10এরটা, 9 অঙ্ক হয়ে গেল, 10এর অঙ্ক। দশের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে। শঙ্কুটির লম্ব উচ্চতা যদি ব্যাসার্ধের 12 গুণ হয় তাহলে উচ্চতা কত? উচ্চতা ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ আর। আচ্ছা, শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 539 কি দেওয়া আছে? ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 539 ঘন সেমি, ঠিক আছে, এটা দেওয়া আছে। ব্যাসার্ধের 12 গুণ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, অতএব শঙ্কুর উচ্চতা সমান 12 সেমি। অতএব শঙ্কুর আয়তন কত হয়ে যাচ্ছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের মান হয়ে যাচ্ছে 12 এত ঘন সেমি। এই 3 যদি এর সঙ্গে কেটে যায়, এটা 4 আর হয়ে যাবে, হয়ে যাচ্ছে 4 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, অতএব শর্তানুসারে ফোর পাই আর কিউব ইজ ইকুয়াল টু 539। অতএব আর কিউব ইজ ইকুয়াল টু 539 ইন্টু 1/4। পাইয়ের মান 22-এর 7, ওদিকে গেলে 7-এর 22 হয়ে যাবে, 7/22। 11 দিয়ে কাটলে, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 11 দোকানে 22, 4 11 44, 9 9 11 99। অতএব আর কিউব ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7/2 ইন্টু 2 ইন্টু 2। অতএব আর কিউব ইজ ইকুয়াল টু 7/2 তার কিউব। অতএব আর ইজ ইকুয়াল টু 7/2 আসছে। এই যে 49টাকে আমরা 7 ইন্টু 7 ভেঙে নিয়েছি, আর একটা 7 পড়ে আছে, 4টাকে 2 ইন্টু 2 আর একটা 2 পড়ে আছে, তাহলে 7/2 তার কিউব চলে আসছে। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 7/2। এবার কী চেয়েছে এখানে? এখানে হচ্ছে উচ্চতা, অতএব 12 বার কত? অতএব 12 বার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 7/2, এটা 6 ইজ ইকুয়াল টু 42 চলে আসছে, 42। তাহলে এখানে কি চেয়েছে? যে উচ্চতা কত? অতএব নির্ণয় উচ্চতা 42 সেমি। অতএব শঙ্কুর উচ্চতা 12 গুণ বলে দিয়েছে উচ্চতা ব্যাসার্ধের, ব্যাসার্ধ 7/2, তাই 12 গুণ মানে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে শঙ্কুর উচ্চতা 42 সেমি আসছে। দেখো, ঠিক আছে, এটা কতটা হলো? 10-এর হলো। এবার আমরা 11 শুরু করব। দেখো, বলে দিয়েছে 21 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত করবে তা নির্ণয় করি। 21 ডেসিমি ব্যাস বিশিষ্ট, আচ্ছা, গোলকের একটি নিরেট গোলক সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হবে, গোলকের ব্যাস কত? 21 ডেসিমি। একটা জিনিস মনে রাখতে হবে, কত লিটার জল অপসারিত করবে, তার মানে ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার হয়, এখান থেকে লিটারটা আসবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তাহলে গোলকের ব্যাস 21 ডেসিমি,
ডেসিমি গোলকের ব্যাস। অতএব গোলকের ব্যাসার্ধ 21/2 ডেসিমি। গোলকের ব্যাসার্ধ হয়ে গেল 21/2 ডেসিমি। তাহলে কত লিটার জল অপসারিত করবে? তার যে আয়তন, তার সম আয়তনের জল অপসারিত করবে, তাহলে তার আয়তন নির্ণয় করলেই হবে। অতএব গোলকের আয়তন কত? অতএব গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। 4/3 পাইয়ের মানে 22/7 আর কিউব মানে 21/2 ঘন ডেসিমি হবে এককটা। তাহলে 3 7 21, 7 7 কেটে গেল, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল, 11 দুগুণে 11 হয়ে গেল। তাহলে 21 21 441 ইন্টু 441 এত ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার হয়। ঠিক আছে, তাহলে 441কে 11 দিয়ে গুণ করলে 441 441 1 4 কে 5 4 4 8 4851 হয়ে যাচ্ছে। 4851 লিটার, 4851 লিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4851 লিটার। তাহলে কি বলেছে এখানে যে কত লিটার জল অপসারিত করবে? অতএব গোলকটি 4851 লিটার জল অপসারিত করবে। ঠিক আছে, দেখো 4851 লিটার জল অপসারিত করবে। একটা গোলককে জলে ডোবালে সে তার যে আয়তন, সেই আয়তনের জলটাই উঠে আসবে। ঠিক আছে, সেই জন্য 4851 লিটার জল অপসারিত করবে। আচ্ছা, 11টা হয়ে গেল। নেক্সট দেখো রায়মাটির প্রশ্নবিদ্যার মাধ্যমিক 2025-এর মডেল কোশ্চেন পেপার 21 পেজ নাম্বার 604 604 পাতার লাস্ট অঙ্ক, মানে 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে শর্ট কোশ্চেন আমরা সলভ করছি, সেই শর্ট কোশ্চেনের লাস্ট অঙ্ক এটা হলেই মডেল কোশ্চেন পেপার। 21টা মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, 21টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হবে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী যে ক্লাস সেখানে সালের কোশ্চেন সলভ করতে থাকবো। 2024-এরটা আমাদের প্লেলিস্টে আছে অলরেডি, আমরা 2024 মাধ্যমিকের পরেই করে দিয়েছিলাম। এবার 23, 22, 20, 19, 18, 17 এই 17 থেকে 24 পর্যন্ত আছে। 24টা করা দেওয়া আছে, বাকি 6টা আমরা করে দেবো। ঠিক আছে, 17, 18, 19, 20, 21, 22, 23, 23, 22, 21, 20, 19, 18, 17 এই 7টা। আচ্ছা, নেক্সট দেখো 12টা। আচ্ছা, এটা কি বলেছে? 31টি সংখ্যার গড় 50, প্রথম 16টি সংখ্যার গড় 46, শেষ 16টি সংখ্যার গড় 53। তাহলে 16তম সংখ্যাটি কত? দেখো 31টি সংখ্যার গড় 50 বলে দিয়েছে, তাহলে 31টি সংখ্যার গড় 50। অতএব 31টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 50 ইন্টু 31 করলেই হবে 0, 5 একে 5, 3 5 15। এইটা হচ্ছে 31টি সংখ্যার সমষ্টি। আচ্ছা, প্রথম 16টি সংখ্যার গড়, প্রথম 16টি সংখ্যার গড় কত বলা আছে? প্রথম 16টি সংখ্যার গড় 46। অতএব প্রথম 16টি সংখ্যার সমষ্টি কত হবে? 46 ইন্টু 16, 6 36 7 থেকে 3, 4 6 24 7 3 7 80 ইন্টু 4 6 6 7 8 6 13 3 হাত থেকে 1 4 2 6 থেকে 7 ইজ ইকুয়াল টু 736। আচ্ছা, শেষ 16টি সংখ্যার গড় 53। অতএব শেষ 16টি সংখ্যার সমষ্টি কত? শেষ 16টি সংখ্যার সমষ্টি 53 ইন্টু 16, 3 6 18 8 থেকে 1, 5 6 30 7 থেকে 31 ইন্টু 53, 8 3 4 5 3 8,
48। এখানে দেখো প্রথম 16টি আবার শেষ 16টি 32টা হয়ে যাচ্ছে। তাহলে কী কারণে 32টা হচ্ছে? কারণ মাঝের নাম্বারটা 16 নাম্বার সংখ্যাটা দুবার দু জায়গাতেই ব্যবহৃত, প্রথম ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, শেষ ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, সেই কারণে মাঝের সংখ্যাটা দুবার ব্যবহৃত হওয়ার ফলে তো সেই কারণে এখানে 31টি সংখ্যা করে, আর এটা দুবার ব্যবহার ফলে তাহলে এখানে বেশি হয়ে যাবে টোটালটা। তাহলে এক্ষেত্রে তাহলে 32টি সংখ্যা, 32 মানে 16তম সংখ্যাটি দুবার হয়ে যাচ্ছে। তাহলে অতএব 16তম সংখ্যাটি এইখানেও ব্যবহৃত হচ্ছে, এখানেও ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, অতএব প্রথম 16টি ও শেষ 16টি সংখ্যার সমষ্টি, অতএব প্রথম 16টি ও শেষ 16টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 736 প্লাস 848। 8 আর 6 14, 4 হাতে 1, 3 একে 4 আর 4 8, 8 আর 7 15। ঠিক আছে, এইটা আসছে। তাহলে 16 নম্বর সংখ্যাটি কত হবে? এখানে যেহেতু এই মানটা আসছে 1550, এটা 1584, তাহলে 16 নম্বর সংখ্যাটা যেহেতু দুবার ব্যবহৃত হয়েছে সেই কারণে এটা বেশি হচ্ছে। অতএব 16তম সংখ্যাটি হবে 1584 মাইনাস 1550 ইজ ইকুয়াল টু 34। এটাই 16তম সংখ্যা। 34। দেখো ক্যালকুলেশনটা ঠিক করে। ঠিক আছে, প্রসেসটা দেখবে ভালো করে, এটাও বেশ ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 21 কমপ্লিট হলো। 21টা মডেল কোশ্চেন পেপারই কমপ্লিট হলো। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো প্রবলেম থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।